বাংলাদেশ সরকার যখন ভারত সরকারকে জানিয়ে দিয়েছে যে শেখ হাসিনার প্রত্যর্পণ ছাড়া তারা এমনকি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অনুকূল পরিবেশ ভারতে আছে সেটাও মনে করছে না, মানে শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতেই ভারত বাংলাদেশ সম্পর্কটা যখন একরকমের আটকে গেছে, তখন ভারতের সংবাদ মাধ্যমে লেখা হচ্ছে যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে পত্রিকাটিকে, যে পত্রিকাটি খবর প্রকাশ করেছে, ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানানো হয়েছে যে ভারতের আদালতে শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুটি শেষ পর্যন্ত ফয়সালা হতে পারে। ভারত বাংলাদেশের মধ্যকার যে প্রত্যর্পণ চুক্তি সেটা ঘাঁটলেও দেখা যায় যে প্রশাসনিক সিদ্ধান্তের পাশাপাশি আদালতের সিদ্ধান্ত প্রত্যর্পণের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সত্যি কি ভারতের আদালতে শেষ পর্যন্ত বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়, এই বিষয়টা উঠতে যাচ্ছে? শেখ হাসিনার রায়ের বিচার এবার কি ভারতের আদালতে অনুষ্ঠিত হবে? মানে আইনটা কি, আইন কি বলে, আদালত কি বলে, এসব প্রসঙ্গে আলোচনায় আমার সঙ্গে যুক্ত হয়েছেন আইনের শিক্ষক ডক্টর মাসুম বিল্লাহ। ডক্টর মাসুম বিল্লাহ, আপনাকে স্বাগত জানাই। ডক্টর মাসুম বিল্লাহ, শেখ হাসিনার মানে রায়, শেখ হাসিনার বিরুদ্ধে যে বিচারের রায়, সেটি কি এখন তার মানে ভারতের আদালতে উঠবে, নাকি এটা একটা সময় ক্ষেপণের কথা মাত্র? মানে প্রত্যর্পণের ওই পর্যায়ে যেতে অনেক বাকি আছে, ভারতের আদালতে উঠবে শেখ হাসিনার রায়, এটা এখন কেন শিরোনাম হচ্ছে? আচ্ছা, আইনের আলাপ যখন উঠলো তখন আগে দুটো কথা বলে নিই, তারপরে আপনার প্রশ্নের উত্তরে যাবার চেষ্টা করব। সম্ভবত শেক্সপিয়ারের একটা নাটকের একটা সংলাপ পড়েছিলাম এরকম। সেখানে প্রশ্ন করছে যে কোন বাজ পাখি বেশি আসমানে ওড়ে, কোন প্রাণী অনেক জোরে ঘেউ ঘেউ করে। বলছে কোন তরবারির ধার সবচেয়ে বেশি সূক্ষ্ম, কোন ঘোড়ার সওয়ারি খুব ভালো। এই সব প্রশ্নের উত্তর আপনি বা আমি কোনো না কোনো ভাবে দিতে পারবো। সঠিক কি বেঠিক সে বিচারে যাব না, কিন্তু ওই নাটকের সংলাপে পরের লাইনে বলা হচ্ছে, বাট গুড ফেথ, টু বি অনেস্ট, ইন দি নাইস শার্প কুইলেটস অফ দ্য ল আই অ্যাম নো বেটার দ্যান এ ডগ। বলছে আইনের এই ঘোরতর মারপ্যাচে আমি এক দাঁড় কাক বই তো নই, সত্যি বলতে। এই হলো আইনের কথা। যখন ইউ টক অ্যাবাউট লিগাল ইন্ট্রিকাসি, আপনি তখন একটা বার্তা দেন, একটা মেসেজ দেন, ঠিক আছে না? সেই মেসেজটি হচ্ছে যে ঠিক আছে, তুমি ওভাবে বুঝছো না, তো আমি এইভাবে বুঝাবো তোমাকে। এই হলো প্রথম কথা আইন সম্পর্কে। দ্বিতীয় কথা হলো, ভারত বাংলাদেশ বা ভারতীয় উপমহাদেশ ধরুন, আমাদের একটা শেয়ার্ড লিগাল হেরিটেজ আছে। উই বিলং টু কমন ল লিগাল কালচার, বা যারা ইংল্যান্ডের মুরিদ, হ্যাঁ, তারা অনুসরণ করে। সুতরাং আমাদের অনেক আইনি মানুষ, আইনি চিন্তাধারা একই রকম। কিন্তু আমরা যারা আইনের ছাত্র বা গবেষক, বা যারা একটু অনুসন্ধানী লেখালেখি করি আইন নিয়ে, তারা জানবে, বা যারা বিচারকও আছে, আইনজীবী আছে, তারাও জানবেন ভারতের যে জুডিশিয়াল ক্রাফটসম্যানশিপ বা জুডিশিয়াল আর্কিটেকচার, জুডিশিয়াল অ্যাকিউমেন, তাদের বিচারপতিদের যে বিচার মানস, কি মানবাধিকার বিষয়ে, কি সাংবিধানিক আইন বিজ্ঞানে, বা ভারতের আন্তর্জাতিক আইনের অ্যাপ্রোচ, এই সব বিষয়ে পুরোটাই বাংলাদেশের আদালতের উপরে বা বাংলাদেশের আইনি চিন্তার উপরে অনেক প্রভাব বিস্তারকারী ভূমিকা রাখে। আমরা ইংরেজিতে বলি ইট এনজয়স এ ভেরি ভেরি পারসুয়েসিভ ভ্যালু। সুতরাং যখন এটা ভারতের আদালতে আইনি প্রশ্ন আকারে উঠবে, তখন বোঝা যায় যে সে আইনি প্রশ্নটি অত্যন্ত ব্যাপকভাবেই উঠবে, এবং সেই ব্যাপকতার মানে বাংলাদেশ কতদূর সেটি গ্রহণ করতে পারবে এবং সেই তালে তাল দিতে পারে, সেটি একটা বড় প্রশ্ন।
এখন আমি ফুটনোটে একটি কথা বলে রাখি। গত 2 বছর ধরে আপনার প্রফেসর ইউনূসের যে ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন প্লাস তারেক জিয়ার এই যে যে 6 মাসের যে সময়, বাংলাদেশ পররাষ্ট্র বিষয়ে বা ভারত নীতি বিষয়ে যে আহ, কায়দায়, যে ভাষায়, যে অ্যাপ্রোচে, যে ভাব এবং ভঙ্গিমায় কথা বলেছে, সেটিকে আমি বাংলাদেশের অ্যাপ্রোচ মনে করি না। সেটিকে আমি বাংলাদেশের হওয়া, বাংলাদেশের হয়ে ওঠা, আমাদের দীক্ষা, আমাদের হিস্টোরিসিটি, আমাদের যে কনস্টিটিউশনাল মিশনারি মেসেজ, সেটার সঙ্গে সঙ্গতিপূর্ণ মনে করি না। এবং বাংলাদেশ সরকার যে ভাষায় বার্তা দেয় বা কথা বলে, সেটা ইন্টারন্যাশনাল রিলেশনের যে ল্যাঙ্গুয়েজ, ডিপ্লোম্যাটিক যে ল্যাঙ্গুয়েজ, অথবা আইনি যে ভাষা, তার মানে মোটেও আমি মনে করি না যে এটা বাংলাদেশ মানের কথা। সুতরাং এই বক্তৃতা বা বিবৃতি বা অনুরোধ, হটেভার আপনি যেটাই বলুন না কেন, সেটাকে আমি বাংলাদেশের অ্যাপ্রোচ বলতে চাই না। সেটাকে আমি বলতে চাই একটা চরম ভাবাপন্ন আহ, রাজনৈতিক পরিবেশের প্রভাবক হিসেবে সরকারের বলা কিছু কথা। এই কথাগুলো বলে এখন আপনাকে আমি বলি যে ইন্ডিয়ান এক্সপ্রেস যে খবরটি ছাপিয়েছে সম্প্রতি, যে শেখ হাসিনার বহিঃসমর্পণ, প্রত্যার্পণ শব্দটিও এক্ষেত্রে খাটে না, কারণ ইংরেজিতে আমরা শব্দটা বলি এক্সট্রাডিশন। এই প্রশ্নে যে বলা হচ্ছে যে ভারতের আদালত পর্যন্ত গড়াতে পারে, এটি কিন্তু নতুন কোনো কথা না। আপনার সঙ্গে আমি এই বিষয়ে কিন্তু আগেও একটা সিরিজে কথা বলেছিলাম। লেট আস টেক আওয়ার টুডেস ডিসকাশন অ্যাজ এ কন্টিনিউয়েশন অফ দ্যাট ডিসকাশন। সেখানেও কিন্তু আমি আপনাকে ইঙ্গিত দিয়েছিলাম যে এমনকি শেখ হাসিনা স্বয়ং নিজেও যদি বলেন যে হ্যাঁ আমি চলে যাচ্ছি, তাও সেটা ভারত সরকারকে বা আন্তর্জাতিক সম্প্রদায়কে, ইনক্লুডিং বাংলাদেশ, তার যে লিগাল নাইসিটিজ আছে, নোয়ান্সেস আছে, সেই আলাপ থেকে, সেই সকল দায় থেকে নিবৃত্ত করে না। সো আপনার এই ক্ষেত্রে আইনি প্রশ্ন বা ভারতের আদালতে প্রশ্নটা উঠবে ইন্ডিয়ান এক্সপ্রেসের এই যে যে প্রতিবেদন, এই প্রতিবেদনটি একটি এক্সটেন্ডেড একটা আলাপ, এক্সটেন্ডেড একটা কথা আবার পরিষ্কারভাবে প্রতীয়মান হলো। কারণ এক্সট্রাডিশন এমন একটা বিষয় নয় যে আপনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেন আর বললেন যে অমুককে না দিলে আমি এটা করব না। দিস ইজ নট লাইক দ্যাট। সেইখানে অনেক বড় ব্যাপার আছে। এবং আইনের আরো খুব গভীরতর প্রশ্নে যাওয়ার আগে নবনীতা চৌধুরী, অন দ্য টপ অফ এভরিথিং, আমি একটা কথা আবার ক্লিয়ার করে বলে রাখি। এই কথাটা বারে বারে বিভিন্ন ফোরামে বলা হচ্ছে, কিন্তু এটা বোধহয় আমাদের পরের আলাপ তখনই অর্থবহ হবে যখন আমরা অন টপ অফ দিস এই আলাপটা রেখে তারপরে আলাপটা করি। কারণ পরের আলাপটা আমার কাছে অনেক লেংদি মনে হতে পারে, অনেকটা টেকনিক্যাল মনে হতে পারে। সেই কারণে আগে প্রথম আলাপটা করে নেওয়া দরকার যে ভারতের কাছে শেখ হাসিনা কি। The big question is what Sheikh Hasina is, what Sheikh Hasina does mean for India. স্ট্যাটাস নিয়ে প্রশ্ন হচ্ছে না যে স্ট্যাটাসটা কি, স্ট্যাটাস শব্দটাও আমি ব্যবহার করব না। এক্সট্রাডিশনের আলাপ তখনই ওঠে যখন একটা ফিউজিটিভ, FUGITIVE, পালিয়ে যাওয়া আসামি, অপরাধী, এমনকি যে দেশে আশ্রয় নিয়েছে, রিসিভিং কান্ট্রি, হোস্ট কান্ট্রি, সেই দেশও হয়তো তার ট্রেস আউট জানে না। Is Sheikh Hasina is a fugitive to India? Obviously not. কেন নয়? আপনি সেখানে দেখেন দি রিফিউজ, মানে REFUGE, না, রিফিউজ মানে আশ্রয়, থাকা। এই যে দি রিফিউজ গ্রান্টিং অফ প্রটেকশন অফ ল, নট অনলি ল, it is not only Indian law, international protection afforded to Sheikh Hasina, a former prime minister who is a trusted friend of India, as has been frequently, endorsed by Indian politicians, irrespective of political affiliation. বারে বারে যখন এই কথাগুলো বলা হচ্ছে, এই ভাষার
সৌকর্যটা না বাংলাদেশ সরকার কখনোই ধরতে পারছে না, এই কথাটার মিনিংটা কি কখনো ধরতে পারছে না। আপনাকে কি আমি স্মরণ করিয়ে দিতে পারি যে শেখ হাসিনা ফিউজিটিভ তো দূরের কথা, ভারতের প্রত্যেকটা রাজনৈতিক দলের উপস্থিতিতে, এন্ডোর্সমেন্টে ভারতীয় সরকার তাকে সেখানে সুরক্ষা দিয়ে রেখেছেন। কি ধরনের সুরক্ষা দিয়ে রেখেছেন সেই বিতর্কে আমি যাব না। লেট আস কল ইট ইন্টারন্যাশনাল লিগাল প্রোটেকশন, রাইট? অর লিগাল প্রোটেকশন আন্ডার আন্ডার ইন্ডিয়ান কনস্টিটিউশন দিয়ে রেখেছে। সেইখানে ইট সারপ্যাসেস অল দি লিগাল কোয়েশ্চেন। সুতরাং তার আশ্রয়ের ব্যাপারটা লয়ের যে কোনো প্রশ্নের ঊর্ধ্বে। সেইখানে আপনি লক্ষ্য করেন যে শব্দগুলো ওভার দ্য টাইম ব্যবহার করা হয়েছে, তাদের রাজনীতিকরা ধরেন, তাদের টপ নচ ডিপ্লোম্যাট যারা আছে তাদের কথা ধরেন, স্বনামধন্য ব্যক্তিদের কথা ধরেন। আমি কার নাম করব? প্রথমে আমি শশী থারুরের নামটাই বলি। আমি সরকারের তরফ থেকে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর কি বলেছেন সে বক্তৃতায় যাচ্ছি না, কিন্তু যে শব্দগুলো ব্যবহার করেছে এর ওজনটা, এর মিনিংটা বাংলাদেশের আহ, লেখাপড়া না জানেওয়ালা পররাষ্ট্র নীতির অফিসারদেরকে ধরতে পারতে হবে, সেই ভাষাটার নুয়ান্সেসটা বুঝতে পারতে হবে। না বুঝলে না, সেটাকে আমি বাংলাদেশের অ্যাপ্রোচ মনে করি না। আই টোটালি আউটরাইটলি রিজেক্ট ইট অ্যাজ বাংলাদেশের অ্যাপ্রোচ। কে যে কথা কয় ওই ভাষায়, সেটা কি ওই হাদির ভাষায় কথা বলে নাকি নাহিদ ইসলামের কথায় বলে, তাই না? আমি আর নামগুলো না বলে পারলাম না, যে তাদের পরিচয়ে কথা বলে সেটা না, বলছে ইন্ডিয়াননেস, ইন্ডিয়াননেস, সিভিলাইজেশনাল ইথোস, হিউম্যানিটারিয়ান হিউম্যানিটারিয়ান স্পিরিট, humanitarian traditions. Those are the language words which were used by Shashi Tharoor. এছাড়া আপনি জানেন হর্ষ বর্ধন শ্রিংলা তিনি বলছেন যে when you speak about extradition, extradition তিনটা শব্দের সমন্বয়ে গঠিত। একটা হচ্ছে কি, it involves legal process, number one. Number two, it speaks about treaty obligations, যেটার কথা লোকজন কোয়াকই করছে 2013 সালের আইন, ট্রিটি অব্লিগেশনস, কিন্তু এর মানে এই নয় ইট অনলি রেফার্স টু দি 2013 ট্রিটি অব্লিগেশন, ইট অলসো স্পিক্স অ্যাবাউট ইন্টারন্যাশনাল ট্রিটি অব্লিগেশনস অফ ইন্ডিয়া, humanitarian human rights treaty obligations. And thirdly, it is also a question of sovereign discretion. এইটা হলো হর্ষবর্ধন শ্রিংলার শব্দগুলো। এছাড়া আপনি জানেন যে মানে তার পার্লামেন্টারি মানে কমিটি। ভারতের সার্বভৌম সিদ্ধান্ত, যেমন শশী থারুর যেটা বলেছেন ইন্ডিয়াননেস, যে ভারতীয় ঐতিহ্য, ভারতের মানে ইথোস, যে কি বলবো, যে মানে নৈতিকতার উপর দাঁড়িয়ে আছে, সেসবেও আপনাকে এই একজনের প্রাণ নাশের যখন হুমকি আছে তখন তাকে সেই জায়গায় পাঠানো যায় না। কিন্তু প্রত্যর্পণ চুক্তিটার কথা যদি, যেটা নিয়ে আলাপ হচ্ছে শেখ হাসিনার আমলে হওয়া 2013 সালের, সেটাতে সরাসরি বলা আছে যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কিনা মামলাগুলো, ভারতের সংবাদ মাধ্যমেই লেখা হচ্ছে যে এই বিচার যেহেতু একটা বিশেষ আদালতে শেখ হাসিনার পতনের পরে যে সরকারটা প্রতিষ্ঠিত হয়েছে, ইন্টারিম সরকার ইউনূস সরকারের আমলে হয়েছে, তখন একটা প্রশ্ন তো উঠবেই যে তারা রাজনৈতিক বিবেচনায় করেছে কিনা, কারণ এটা তো কোনো নির্বাচিত সরকারের আমলে হয় নাই, সেটা একটা প্রশ্ন উঠেছে। হুম। আর একটা হচ্ছে, আপনি লক্ষ্য করেছিলেন কিনা জানি না, যে শেখ হাসিনার রায়ের দিন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা বিবৃতি দিয়েছিল, হুম। এবং হুম। সেখানে তারা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, এই কথাটা যে আমরা জানি আপনাদের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে, ওই কথাটা উদ্ধৃতি চিহ্নের মতো মধ্যে রেখেছিল। তার মানে কি আমাদের ট্রাইব্যুনালটাকে তো কোনো রেগুলার গৃহীত মানে সর্বজন গ্রাহ্য আদালত বলেও কি ভারত সরকার তার মানে মনে করছে না? একদম, মানে খুব ন্যায্য কথাগুলোই বলেছেন। এই কথাগুলোই আমি একটু গুছিয়ে বলার চেষ্টা করছি। তো ওই কথাটা একটু শেষ করে নিই তাহলে ভালো হবে। পার্লামেন্টারি কমিটি যে কথাগুলো শেখ হাসিনার আশ্রয়কে প্রশংসা করে, এন্ডোর্স করে যাদের বক্তব্য নিয়েছিল, সেই বক্তব্য কাদের নিয়েছিলেন জানেন? রিভা দাস গাঙ্গুলি, তারপরে হচ্ছে শিবশঙ্কর শঙ্কর মেনন, লেফটেন্যান্ট জেনারেল আতা হাসনাইন
প্রফেসর অমিতাভ মাতো, এদের বক্তব্য নিয়েছি। তারা কি বলেছেন আমি জানি না, কিন্তু আউটকামটা হচ্ছে দি দি লিগাল প্রোটেকশন অ্যাফোর্ডেড টু শেখ হাসিনা, এ ট্রাস্টেড ফ্রেন্ড, ইজ ওকে, ইজ ওকে উইথ ইন্ডিয়া ইফ দ্যাট ইজ দ্য কেস। আমি আপনার ওই আইনি যাওয়ার আগে এই কথাটা উপরে রাখতে চাচ্ছিলাম এই কারণে যে ইন্ডিয়া যদি যখন দেখবে যে শি ইজ নট এ ফিউজিটিভ অ্যাট অল, একটা সর্ব রাজনৈতিক দল অনুমোদিত, পার্লামেন্ট অনুমোদিত, এই শব্দগুলো এক্সপার্ট দ্বারা অনুমোদিত একজন প্রোটেক্টেড পারসন, এটা তো আপনার প্রাইমা ফেসি, অন দ্য ফেস অফ দ্য রেকর্ড, একেবারে উপস্থিত মুখে মুখে এটা বাতিল হয়ে যাবে যে দিস ইজ নট এ ফিট কেস ফর এক্সট্রাডিশন। ওয়াই আর ইউ টকিং অ্যাবাউট এক্সট্রাডিশন? ওয়াই ইভেন দি কোয়েশ্চেন অফ এক্সট্রাডিশন টার্ম ইটসেলফ, এটা কেন উঠবে? কিন্তু আপনি ওই যে তাহলে কি বলছেন যে আপনার মনে হয়, এটা তো আপনি রিপোর্টটা, একটা খুব ইন্টারেস্টিং কথা বললেন, তাহলে কি আপনার মনে হয় প্রশাসনের, কিন্তু আমি ওই চুক্তিটা পড়ে যেটা বুঝলাম, প্রাইমা ফেসি কেসটাকে দেখে কেসটা মানে বিষয়ে একটা সিদ্ধান্ত দিতে পারে, প্রাইমা ফেসি মানে দেখেই যদি না বুঝতে পারে তাহলে আইনি কর্মকর্তা ম্যাজিস্ট্রেট নিয়োগ করতে পারে, মানে ব্যাপারগুলোর স্টেপগুলো তো এমন। তো আপনার কি সন্দেহ হয় আসলে প্রাইমা ফেসি দেখেই ভারতের প্রশাসন, ভারত সরকার মানে মনে করে যে এই প্রত্যর্পণ হতে পারে না, কাজেই তারা বারবার বলে তারা খতিয়ে দেখছে, আসলে মানে ছুঁড়ে ফেলে রেখেছে? না, ইন্ডিয়ান এক্সপ্রেসের যে প্রতিবেদন বা আমরা এইসব যে আলাপ করছি অনেক দিন ধরেই, তো এই বিষয়টা এমন না যে প্রতিদিনের যে ডেভেলপমেন্ট হয় তাই নিয়ে আমরা প্রতিদিন একটু আলাপ করে রাখি, ওতে করে বড় কোনো সাবস্ট্যান্টিভ আলাপ করা যায় না। এটা 2 বছরের একটা জিনিস যখন একসাথে হয় তখন এটা নিয়ে ভালো আলাপ করা সম্ভব। আসলে ইন্ডিয়ান এক্সপ্রেসের যে কথাগুলো, বা আপনিও যেটা বললেন যে একটা প্রাইমা ফেসি কেস প্রথম এস্টাবলিশ করতে হয়, এই কথাগুলো হচ্ছে ওই যে পানিতে বরফ, আহ, বরফ ডুবে থাকার মতন, যে 9 ভাগ পানির নিচে থাকে আর 1 ভাগ উপরে দেখা যায়। ঠিক এক্সট্রাডিশন কোয়েশ্চেনটা অনেকটা এইরকম। আপনি যখন জুডিশিয়াল প্রসেসে রেফার করবেন, এর মানে হচ্ছে আপনি এটা একটা দাবার চাল, দিস ইজ এ মেসেজ টু বাংলাদেশ, এবং বাংলাদেশকে তখন আপনাকে ডিসিশন নিতে হবে যে না, এখানে আমরা প্রথমত চাই, এবং প্রথমত চাই যে ডিপ্লোম্যাটিক চ্যানেলেই আলাপ হোক। সুতরাং ইন্ডিয়ান জুডিশিয়ারি সিদ্ধান্ত দেবে এইটি ভারতের তরফের থেকে একটা বার্তা। বার্তাটা হচ্ছে যে ওয়েন ইউ স্পিক অ্যাবাউট ল, লিগাল প্রসেস, তখন কিন্তু এই দাবি আরো অনেক কঠিন হয়ে যাবে। সুতরাং আপনি যদি রিয়েলি মিন করেন যে আপনি শেখ হাসিনাকে চান, ইউ নিড টু সিট অন দ্য টেবিল। এরকম কোনো শর্ত দিয়ে হয় না যে আপনি ফেরত দেবেন তারপরে আপনি বসবো এবং সম্পর্ক উদার হবে। সম্ভবত পররাষ্ট্র সম্পর্কের এইরকম কোনো ইজি লেক্সিকন বা ডিকশনারিতে কাজ করে না। ঠিক আছে না? এখন এই কথাগুলো বলার পরে আমি আরেকটা কথা পরিষ্কার করে বলে রাখি, সেটা হচ্ছে এরকম একটা কথা আছে না যে ধ্বনিটিরে প্রতিধ্বনি সদা ব্যঙ্গ করে, ধনির কাছে ঋণী সেজে পাছে ধরা পড়ে। তো 2013 সালে ভারতের সাথে উপনীত চুক্তি, অপরাধী বিনিময় চুক্তি, মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স, এই সকল চুক্তি, ভারতের সাথে চুক্তি না, সব গোলামের চুক্তি। তো ওই চুক্তির আওতায়, শেখ হাসিনার করা চুক্তির আওতায় শেখ হাসিনারে চান কেন? ওই আইন অবৈধ না? ওই আইন এত ভালো ভ্যালিড লিগাল বেসিস হয় কি করে? এটা বাংলাদেশের যারা হর্তাকর্তা বা এই জাহেদুর রাহি টাইপের যারা আছেন তারা বলেন, তখন কি তারা এটা ভেবে দেখেন না? তারপরেও আমি মার্জনা করলাম যে ঠিক আছে, আহ, ওইটা বাংলাদেশ করে গেছে, সুতরাং আমার চাই যে তুমি তাকে দিয়েই। কিন্তু আমি বলতে চাচ্ছি যে এই যে এত সুন্দর চুক্তি 2013 সালের, এমনকি আপনার এই যে যে আমরা যে ট্রাইব্যুনালের কথা বলি, এই খোলনলচেটা আসিফ নজরুল অবৈধভাবে পাল্টে দেবার আগের যে আইনটা 1973 সালে বাংলাদেশ প্রথম বানিয়েছে, এক্সট্রাডিশন সংক্রান্ত যে আইন, পৃথিবীর প্রথম সারির দেশগুলোর মধ্যে বাংলাদেশ একটা 1974 সালে এক্সট্রাডিশন ল বানিয়েছে, যেটা কানাডাও বানাতে পারে নাই। নূর চৌধুরীকে আশ্রয় দেবার আগের বছরে তারা কেবলমাত্র আপনার 1996 সালে তারা এক্সট্রাডিশন বানিয়েছে। ভারতের এক্সট্রাডিশন আইন হচ্ছে 1962 সালে। তো এই আইনগুলোর যে আইনি মানস বা কাঠামো,
এর যে একটা আন্তর্জাতিকতা আছে, এই রাষ্ট্রীয় মানস বা মনন অ্যাজ এ লিডার শেখ হাসিনার ছিল। আর আপনি তাকে ফিউজিটিভ হিসেবে ফেরত চাচ্ছেন, হয় এটা? এই প্রশ্নের বাইরে এখন আপনাকে আমি বলি যে এক্সট্রাডিশন ইস্যু আসলেই যখন আপনি আইনের পথে হাঁটবেন, তখন এটা 2013 সালের আইনের মধ্যে শুধুমাত্র সীমাবদ্ধ নয়। এটা ভারতের 1962 সালের যে নিজস্ব এক্সট্রাডিশন মূল আইন আছে, সেই আইন সাপেক্ষ। So the 2013 Act must be interpreted in the light of 1962 Act. ইন্ডিয়া সেই গাইডলাইনের বাইরে যেতে পারবে না। এমনকি শুধুমাত্র এই দুটো না, ভারতের সংবিধান প্লাস ইন্টারন্যাশনাল যে আপনার ক্যাট কনভেনশন বলেন, কনভেনশন এগেনস্ট টর্চার 1984 সাল, আইসিসিপিআর 1966 সালের যে আপনার পৌর নাগরিক অধিকার সংক্রান্ত যে চুক্তি, বা আইসিএসসিআর সাংস্কৃতিক অর্থনৈতিক সামাজিক অধিকার চুক্তি, টোয়াইন টোয়াইন পিলার হিউম্যান রাইটস ইনস্ট্রুমেন্টস আমরা বলি, এই সকল ডকুমেন্ট সাপেক্ষ। So the law governing the extradition process does not only rely upon the 2013 Act. এখন এই যে যে একটা ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেবে বলে ভারতের আইনে বলা আছে, তাই না? তার আগে একটা মৌলিক প্রশ্ন আপনার মাধ্যমে করি, আসলেই কি বাংলাদেশ সিরিয়াসলি লিগ্যাল ওয়েতে এক্সট্রাডিশনের যে ফর্মালিটি মেনটেন করে অনুরোধ করা লাগে তা কি করেছে? আপনার কাছে কি কোনো তথ্য আছে? নেই, শুধু লিপ শেখ সার্ভিস। হাসিনার রায়টা কিন্তু ওয়েবসাইটে পর্যন্ত পাওয়া যায় না, এমনকি মানে ওয়েবসাইট পর্যন্ত দেয় নাই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়গুলো সেখানে আছে, তো এবং পূর্ণাঙ্গ তারা রায় এটা, আমরা কেউ দেখি নাই। বাংলাদেশ সরকার তো তার মানে পূর্ণাঙ্গ রায় ভারতকে দেয় নাই, তাহলে ভারতের দেয় আদালত নাই, কি বিচার করবে? কি বিচার করবে? প্রশ্নটা হচ্ছে যে তারা এই বিচারের ন্যায্যতা প্রশ্ন অ্যাপিল শুনবে না। এরা আপনাকে দেখাতে হবে যে একজন মানুষকে আপনি রিয়েলি কনভিক্ট করেছেন, রিয়েলি। এমনকি এই প্রশ্ন উঠবে, এই এক্সট্রাডিশন আইন, ভারতের এক্সট্রাডিশন আইন আছে, আমি এখনই আইনি পয়েন্ট দিচ্ছি না, বিকজ এই জামাত বিএনপির লোকজন আইন পড়ে না। এরা জীবনেও আপনার একটা আইন খুলে দেখার প্রয়োজন মনে করে না। এরা একটা কথা বলে দেয়, আসমান থেকে একটা কথা বলে দেয়। মানে এমন এই প্রশ্ন উঠবে অন্যান্য প্রশ্নের মধ্যে, যে রিয়েলি ওয়েদা শেখ হাসিনা ইজ এ ফাইনালি কনভিক্টেড পার্সন। অর্থাৎ ওই আপনি যে বললেন যে ট্রাইব্যুনাল কোর্ট অ্যান্ড আনকোর্ট, ওইগুলোর ফরমেশন, ওগুলো নিয়ে তো প্রশ্ন উঠবেই। সন্তুষ্ট হতে চাইবে ইন্ডিয়ার কর্তৃপক্ষ যে স্যাটিসফাই মি ইফ দেয়ার ইজ এ প্রাইমা ফেসি কেস, রাইট? আপনি তো প্রথমে বলবেন যে শেখ হাসিনা যখন অতিথি হিসেবে আশ্রয় গ্রহণ করেছে, তারও 6 মাস 1 বছর পরে এই বিচার অনুষ্ঠিত হয়েছে, অভিযোগ আনা হয়েছে। তাহলে ওয়াই ওয়ান আর্থ আপনি অ্যাবসেন্সিয়া একটা রায় দিয়ে এসে আমার কাছে এসে বলছেন যে শি ইজ এ ফিউজিটিভ? তিনি তো ফিউজিটিভ হিসেবে কেন আসেন নাই? কেস ডিসমিস, প্রাইমা ফেসি কেস এস্টাবলিশই হয় নাই, তাই না? আপনি ফেয়ার ট্রায়ালের প্রশ্ন, ফাইনালি কনভিকশন, অর্থাৎ যে অ্যাপিলের যে প্রসিজিওর, তা কি এক্সস্টেড হয়েছে নাকি সেটাকেও টুইস্ট করার সম্ভাবনা আছে? স্যাটিসফাই মি। এই কারণে আপনি যে জাজমেন্টের কথা বললেন, প্রসেসের কথা বললেন, অভিযোগের কথা বললেন, 286টা মামলা, আরো হয়েছে বোধহয় পরে, হাজার খানিক ছাড়া গেছে কিনা আমি জানি না। এই মামলাগুলোর নথিপত্র আপনার বাংলাদেশ কিন্তু ভারতকে দিতে হবে। আর ওই জাজমেন্টের কথা বললেন, ওই জাজমেন্ট তো দেওয়ার মতন জাজমেন্ট না নবনীতা চৌধুরী। ওই জাজমেন্টের পিডিএফ কপিটাও, এমনকি অন্যান্য আইনজীবীদের মাধ্যমে আমরা যেটা পেয়েছি, ওরা কিন্তু পিডিএফ কপিটাও সাপ্লাই দেয় নাই। কেন জানেন? ইয়ে করেছে, স্ক্যান করেছে। স্ক্যান করলে হলো আপনি জীবনেও ওইটা থেকে মানে খুব দ্রুত আপনি নির্দিষ্ট প্যারাগ্রাফে যেতে পারবেন না, এবং আপনার বিভিন্ন ডিভাইসের মাধ্যমে আপনি এটা পড়তে পারবেন না এবং সহজে প্রশ্ন করতে পারবেন না, এমন ভাবে করেছে। কতটা অস্বচ্ছতা গ্রাউন্ডে এগুলো করে এরা, আপনি এখন লক্ষ্য করেন। এখন এটা বলার পরে এই যে যে আরেকটা প্রশ্ন, এই আপনার ইন্ডিয়ান এক্সপ্রেসের কথা বলা হচ্ছে, যে প্রশ্নটি দেখবে যে ওয়েদার যে অপরাধে প্রত্যর্পণ চাওয়া হচ্ছে,
প্রত্যাপন শব্দটি আমি ব্যবহার করছি ওই ব্যবহৃত ল্যাঙ্গুয়েজ থেকে, আমার শব্দ না এটা, ঠিক আছে না? আমি ব্যবহার করতাম মোর লিগালি বহিঃসমর্পণ, এক্সট্রাডিশন, ইফ ইট উড হ্যাভ বিন এ ফিট কেস। এই ক্ষেত্রে রাজনৈতিক শব্দটার প্রতি আমি আস্থা রাখছি। শেখ হাসিনা যদি যান সেটা হবে প্রত্যাবর্তন। ওই ট্রিটিতে লেখা আছে যে ওয়েদার দি রিকোয়েস্ট হ্যাজ বিন মেড ইন গুড ফেথ অ্যান্ড ফর দি ইন্টারেস্ট অফ জাস্টিস। এই প্রশ্নে তো আপনি 8 নম্বর অনুচ্ছেদে লেখা আছে, সেটি আপনি দেখছেন না। আর বলেছে যে রাজনৈতিক কোনো অপরাধ, তো এই অপরাধগুলো রাজনৈতিক হবে না ঠিকই বলা আছে, কিন্তু আপনি এই অপরাধটাকে যখন রাজনৈতিক আর্কিটেকচার এবং ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করছেন, সুতরাং ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার আর রাজনৈতিক অপরাধের মধ্যে যে পার্থক্য রেখা তা অত্যন্ত কম। সুতরাং এই এক্সট্রাডিশনের প্রশ্ন ভারতের মানে এটা একদমই কিন্তু ওঠে না। যদি ওঠেও, এই যে যে ম্যাজিস্ট্রেট সাহেবের কথা বলা হয়েছে, এই ম্যাজিস্ট্রেটের ডিসিশনই ফাইনাল না। এ সুপারিশ করবে সেন্ট্রাল গভর্নমেন্টকে, সেন্ট্রাল গভর্নমেন্টের তখন সাবরেন ডিসিশন। ইভেন আই টেলেও যে সেন্ট্রাল গভর্নমেন্টও যদি অনেক ইভেন টাইম হস্তান্তরের সিদ্ধান্ত নেয়, ইট মে বি চ্যালেঞ্জড ইভেন এনি সিটিজেন অফ ইন্ডিয়া, ইভেন বাই শেখ হাসিনা হারসেলফ অর এন ইন্টারেস্ট পার্সন টু দি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। তখন ভারতের দায়িত্ব রয়েছে প্রিন্সিপাল অফ নন রিফর্ম, জোর করে না ঠেলে দেওয়ার নীতি। ইন্টারন্যাশনাল ল এটা পারেম্পটরি নর্ম। বিশ্বের একটা দায় রয়েছে যে আপনি জোর করে কাউকে জীবনের হুমকি বা ম্যালট্রিটমেন্ট হতে পারে বা ডিগনিটি ক্ষুণ্ণ হতে পারে সেখানে ঠেলে দিতে পারবেন না। সো দিস ইজ নট এ merely a legal question, it is a big big legal process as well as diplomatic process. বাংলাদেশ কোন পথে যাবে এখন কোর্ট, মানে এটা ভারত এ কথা বলে বাংলাদেশের আদালতে বলটি ঠেলে দিয়েছে। আলটিমেটলি সিদ্ধান্তটা নিতে হবে বোথ ডিপ্লোম্যাটিক এবং অন্যভাবে, এবং সেখানে শেখ হাসিনার নিরাপদ, আই কোট, নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং সমস্ত আইনি অধিকার রক্ষা কবচময় প্রত্যাবর্তন নিশ্চিত করার মাধ্যমে। অসংখ্য ধন্যবাদ ডক্টর মাসুম বিল্লাহ, ধন্যবাদ দর্শক যারা সঙ্গে ছিলেন।